নির্বাচন ঘোষণা হয়ে গেলে কিন্তু চিফ সেক্রেটারি সমেত সকলেই নির্বাচন কমিশনের অধীনে হয়ে যাবে। তখন কিন্তু ব্যবস্থাটা অন্যরকম হয়ে যেতে পারে। আইনে তো এটা বলা আছে যে 2 বছর পর্যন্ত জেল হতে পারবে, জরিমানা হতে পারবে। যে বারুইপুর এবং ময়নার ইয়ারও, এই ইয়ারোদের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছিল, রাজ্য সরকার এখনও করেনি। ইলেকশন কমিশন দেখেছেন যে এই ইয়ারোরা বেআইনিভাবে কাজ করেছেন, তো তাদের সাসপেন্ড করেছেন। যারা বাদ যাবেন তাদের সংখ্যা 70-এর কাছাকাছি হবে, 70-এর উপরেও হতে পারে। যে বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভাররা এসে নাম বাদ দিয়ে দিচ্ছে। তো এটা কি ইন্ডিকেট করে না তাহলে তার শাসিত রাজ্য থেকে যে অফিসাররা আছে তারা বেআইনি নাম ওখানে ঢোকাচ্ছেন? এখন মানুষ যখন আতঙ্কে ভোগেন তখন তো মাথা ঠিকমতো কাজ করে না। তো তিনি ক্ষমতাচ্যুত হওয়ার আতঙ্কে এখন ভুগছেন, তারপরে মাথা ঠিকমতো কাজ করছেন না, ফলে যেসব কাজ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন। যারা এই অঙ্গনারীর কাজ করে বা আশা কর্মী আছে, এরকম লোকদের তারা বিএলও করেছেন কেন? মানে শাসক দলের লোকেরা ধমকে চমকে তাদের দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে পারবেন, এবং তার জন্যেই এই ধমকে চমকে ভুল কাজ করে নেওয়ার জন্যে এত বেশি লোককে পরে ডাকতে হচ্ছে। দেখুন, নিয়ম অনুসারে এসডিও হবেন ইআরও অথবা তার কোনো ইকুইভ্যালেন্ট অফিসার হতে হবে। তো আপনি যাদের নাম বলছেন তারা সকলেই এসডিও পদমর্যাদার ইকুইভ্যালেন্ট, এরকম তো আমার মনে হচ্ছে না। কাজেই রাজ্য সরকার এই যাদের নাম দিয়েছিলেন তারা সকলেই এই আরও হওয়ার উপযুক্ত ছিলেন না। কিন্তু কেন রাজ্য সরকার নাম দিয়েছেন আপনি দেখুন। এই যে সুপ্রিম কোর্টে যখন এই অন্য রাজ্য থেকে অবজারভার আনার কথা হলো, তখন নির্বাচন কমিশন বলেছিল যে আমরা বি গ্রেডের গেজেটেড অফিসার রাজ্য সরকারের কাছ থেকে রাজ্য সরকার দেয়নি। সুপ্রিম কোর্টে তখন তৎক্ষণাৎ বলে দিলেন যে আমরা দিয়ে দেব, এবং পরের ডেটে গিয়ে ৮৫০৫ জনের নাম দিয়ে দিলেন। কিন্তু নির্বাচন কমিশন থেকে যেটা জানানো হচ্ছে তারা আবার ফেরত দিয়েছেন। কেন? যে এই যে নাম দিয়েছে এর মধ্যে এমন কয়েকশো জনের নাম আছে যারা ইতিমধ্যে কাজ করছেন, অথবা তাদের আবার তো নাম দেওয়ার কারণ নেই। আবার এমন কিছু লোকের নাম দিয়েছেন তারা বি গ্রেড গেজেটেড অফিসার নন, তারা করণিক বা তারও নিম্ন পর্যায়ে কাজ করেন। রাজ্য সরকার এই নিচের অফিসারদের নাম দিচ্ছেন কেন? আপনারা এটা জানেন যে যত উপরের দিকে অফিসার থাকে, যেমন ধরুন আইএএস বা আইপিএস অফিসাররা, তাদের চাকরি থেকে ছাড়ানো বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সব থেকে শক্ত যারা সরকারি চাকরি করছে। যেমনটা এটার অর্থ হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ডের অফিসারদের এইআরও করা, যাতে করে তারা কারো কাছে চাপের কাছে মাথা নত না করে। আপনারা জানেন যে একজন লোক যত বেশি প্রতিষ্ঠিত হন, সরকারি চাকরিতে উপরের দিকে হন, তারা চাপ বেশি সহ্য করার ক্ষমতা রাখে। তো রাজ্য সরকারের ইচ্ছেই হচ্ছে দেখবেন যে বিএলও যাদের করা হয়েছে, বিএলও করা উচিত সরকারি কর্মচারীদের। কিন্তু যারা এই অঙ্গনারীর কাজ করে বা আশা কর্মী আছে, এরকম লোকদের তারা বিএলও করেছেন কেন? মানে শাসক দলের লোকেরা ধমকে চমকে তাদের দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে পারবেন, এবং তার জন্যেই এই ধমকে চমকে ভুল কাজ করে নেওয়ার জন্যে এত বেশি লোককে হচ্ছে, এবং এত বেশি লোকের নথি যাচাই করতে হচ্ছে, এবং এত বেশি যে লোক যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সংবিধানের নামে শপথ নেয়। তিনি যদি বলেন যে সংবিধান নির্বাচন কমিশনকে ভোটার তালিকায় সংশোধনের ক্ষমতা দিয়েছে, বলে সেটা আমি হতে দেব না, তাহলে তো তার আর মুখ্যমন্ত্রীর পদে থাকার কোনো অধিকার নেই। তো তার বিরুদ্ধে বড় পদক্ষেপ ইতিমধ্যে হয়নি, পরে যদি হয় সেটাও মঙ্গলের কথা আমাদের দেশের পক্ষে। কারণ সংবিধানের বিরোধিতা করা কোনো লোক সাংবিধানিক পদে থাকতে পারে না। এইআরও পদে শুধু নয়, আমি বলছি সব পদে সব থেকে নিচের দিকের অফিসারদেরকে নিয়োগ করছে,
যে তাদেরকে ধমকে চমকে বেআইনি কাজ করিয়ে নেওয়া তুলনায় সহজ। শেষ 59 লক্ষের মতো ইতিমধ্যে বাদ গিয়েছে, 4-5 লক্ষ শুনানিতে হাজির হয়নি। তো তাহলে এই দুটো ধরলে তো 64 লক্ষ হয়ে যাচ্ছে। তারপরে এই যে নথি যাচাইয়ের ফলে যেগুলো বাদ যাবে, তা আমার তো মনে হচ্ছে যে যারা বাদ যাবেন তাদের সংখ্যা 70-এর কাছাকাছি হবে। 70-এর পারে, কিন্তু 70-এর কাছাকাছি কিছু একটা থাকবে। মুখ্যমন্ত্রী শেষ রক্ষা করতে পারবে না তেও? দেখুন, মুখ্যমন্ত্রী তো ওই মরা লোকদের, অস্তিত্বহীন লোকদের, নাগরিকত্বহীন লোকদের, একাধিক জায়গায় নাম থাকা লোকদের রিগিং করে ভোট দিয়ে জিততে সুবিধা হয়। তাহলে এবার তাকে জিততে হলে যে লোকগুলোর নাম তালিকায় থাকছে তাদের ভোট রিগিং করে তাকে জিততে হবে। তো সেটা তুলনায় কঠিন, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। 1950 সালের যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট আছে, তার 13 CC ধারা অনুসারে এই তালিকা সংশোধনের কাজে যারা কাজ করেন তাদের ধরে নেওয়া হয় যে তারা ইলেকশন কমিশনের ডেপুটেশন আছে এবং তাদের কন্ট্রোল, সুপারিনটেন্ডেন্স এবং ডিসিপ্লিন ইলেকশন কমিশনের হাতে। তো ইলেকশন কমিশন দেখেছেন যে এই ইআরওরা বেআইনিভাবে কাজ করেছেন, তো তাদের এটা ইলেকশন কমিশন করতেই পারে। এবং তারপরে যে এদের প্রসেসিং করার জন্য চিঠি লিখেছেন, তাহলে এরা কি অন্যায়টা করেছেন সেটা ইলেকশন কমিশন জানিয়েছে। তাহলে এখন রাজ্য সরকারের উচিত হবে যে এদের বিরুদ্ধে প্রসিডিং শুরু করা। এখন সেইটা যাতে করা হয় নির্বাচন কমিশনকে সেটা নিশ্চিত করতে হবে। আইনে তো এটা বলা আছে যে 2 বছর পর্যন্ত জেল হতে পারবে, জরিমানা, এবং এগুলো যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টেই বলা আছে। অতএব এদের ক্ষেত্রে এফআইআরও হতে পারবে, এমনি প্রসিডিং তো হতে পারবেই। অনেকদিন আগে আপনাদের মনে থাকবে যে বারুইপুরের ইআরও এবং এইআরও এবং ময়নার ইআরও এবং এইআরও সমেত 5 জনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছিল, এদের মধ্যে এফআইআর করতে বলা হয়েছিল। এফআইআর না করা হলে আগের যিনি চিফ সেক্রেটারি তাকে ডেকে পাঠানো হয়েছিল, আবার বর্তমান চিফ সেক্রেটারিকেও ডেকে পাঠানো হয়েছে, কিন্তু এফআইআর এখনও করা হয়নি। এর থেকে বোঝা যায় যে রাজ্য সরকারের যারা অফিসার তারা রাজ্য সরকারের যে শাসক দল এখানে সেই নেতা নেত্রীদের কথাতে চলছেন, নির্বাচন কমিশনের নির্দেশ মানছেন না। নির্বাচন ঘোষণা হয়ে গেলে কিন্তু চিফ সেক্রেটারি সমেত সকলেই নির্বাচন কমিশনের অধীনে হয়ে যাবেন, তখন কিন্তু ব্যবস্থাটা অন্যরকম হয়ে যেতে পারে। মুখ্য সচিবের আইন অনুসারে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু আমাদের এখানে প্রশাসনের যারা আইএএস অফিসার আছেন বা আইপিএস অফিসার আছেন তারা নিজেদের বেআইনি সুযোগ সুবিধার জন্যে শাসক দলের নেতা নেত্রীরা যা বলেন তাই করেন, আইন অনুসারে তার যা করার কথা সেটা করেন না। এই জন্য আপনি যেটা বলছেন সেটা ঘটছে। মুখ্যমন্ত্রী প্রথম থেকে বলেছিলেন যে এই যে সংশোধনের কাজ এটা তিনি বেঁচে থাকতে হতে দেবেন না, কিন্তু তিনি আটকাতে পারেননি। তিনিও তো ফর্ম ফিল আপ করেছেন, নাহলে তার নামটা বাদ যাবে, তো তিনি ভোটেই দাঁড়াতে পারবেন না। তো সেই জন্য নিজেটা করেছেন, কিন্তু অন্য ভূতেদের নাম যাতে বাদ না যায় তার জন্যে তিনি এবং তার দলের নেতারা সব রকম প্রচেষ্টা করেছে। সিইওর দপ্তরে বলুন, ডিইওর দপ্তরে বলুন বা ইআরওর দপ্তরে বলুন, সব জায়গায় ঝামেলা করেছেন। বিএলওদের বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেছেন, মারধর করেছেন, বিডিও অফিসে ভাঙচুর করেছেন। তো এর পরেও তালিকা সংশোধনের কাজ কতটা নির্ভুলভাবে হয়েছে সেটা বলা যাবে না, কিন্তু সংশোধনের কাজ তো হয়েছে। এরপরে সুপ্রিম কোর্টের কথা আসে। দেখুন, আমাদের দেশের আইন অনুসারে কেউ একজন নিজের মামলা নিজে করতে পারে, কিন্তু তিনি যদি আইনজীবী দিয়ে দেন তাহলে কিন্তু তার আর কথা বলার কথা নয়, যদি না সেই আইনজীবী অনুমতি দেন এবং জজ সাহেবরা অনুমতি দেন। তো আমাদের মুখ্যমন্ত্রী যখন কথা বলতে যাচ্ছিলেন
তখন দেখুন জজ সাহেবরা বারবার কী বলছিলেন যে আপনার আইনজীবী শ্যাম দেওয়ান যথেষ্ট কম্পিটেন্ট লোক। তারা ভদ্রভাবে বলছেন যে আপনার কথা বলার দরকার নাই, আপনার আইনজীবী এ কথাগুলোই বলার জন্য যথেষ্ট কম্পিটেন্ট। তো ভদ্রলোকের কথা তো সকলে বোঝেন না, সেটা একটা দিক গেল। তারপরে উনি আপনি যে কথাটা বললেন যে বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার এসে নাম্বার দিয়ে দিচ্ছে, তো এটা কি ইন্ডিকেট করে না তাহলে তার শাসিত রাজ্য থেকে যে অফিসাররা আছে তারা বেআইনি নাম ওখানে ঢোকা একটা। আর দ্বিতীয় দেখুন তিনি বলছে স্যার স্যার, কিন্তু সুপ্রিম কোর্টে জজ সাহেবদের কী বলে অ্যাড্রেস করতে হয় তার একটা নিয়ম আছে। সুপ্রিম কোর্টের এ নিয়ে একটা জাজমেন্টও আছে, সেখানে পরিষ্কার বলা আছে যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জজ সাহেবদের ইওর অনার বলে সম্বোধন করতে হবে। লোয়ার কোর্টের জজ যারা আছেন তাদেরকে স্যার বলা যেতে পারে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী বটে, তিনি দাবি করেন যে তিনি এলএলবি, তিনি দাবি করেন যে আইনজীবী, কিন্তু দেখা গেছে তার ন্যূনতম জ্ঞানগুলো নেই। এবং তার নাম যে আইনজীবীদের যে বার অ্যাসোসিয়েশন আছে সেই বারে তার নাম লেখাও আছে বলে জানা নেই। কেউ কেউ দাবি করছেন যে সেখানে তার নাম নেই, অতএব তিনি তো ওকালতি করতে পারেন না সেখানে নাম না থাকে। আগেই তো 58-59 লাখে নাম্বার দিয়েছে খসড়া তালিকাতেই, এরপরে এখন কয়েক লাখ লোক, 4 লক্ষের বেশি, তারা তো শুনানিতে আসেইনি, তাদের নাম বাদ চলে যাবে। যারা শুনানিতে এসেছেন এই ডকুমেন্ট পরীক্ষা করার পর আরও কয়েক লাখ যাবে। অতএব যাদের নাম বাদ যাবে সেই সংখ্যাটা অনেক হয়ে যাবে, হয়তো 70 লাখে চলে যাবে। সেই যে নির্বাচন কমিশন তালিকা সংশোধনের নামে যেসব কাজ করছিলেন তাতে মুর্শিদাবাদ জেলার মুস্তারি বানু বলে একজন ভদ্রমহিলা প্রথমে কেস করেন, তারপর অনেকে তার সঙ্গে যুক্ত হন। এই অনেকের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও যুক্ত হয়েছিলেন। তো তিনি সেই মামলা গিয়ে নাটক করেছিলেন। বলছি, নাটক করে আখেরে লাভের লাভ কি হলো? আপনি তো আপনার কথা অনুযায়ী 70 লাখের কাছাকাছি নাম বাদ যেতে পারে। আমার বলছে লাভটা তিনি তো করতে চাই। এখন মানুষ যখন আতঙ্কে ভোগেন তখন তো মাথা ঠিকমতো কাজ করে না। তো তিনি ক্ষমতাচ্যুত হওয়ার আতঙ্কে এখন ভুগছেন, তারপরে মাথা ঠিকমতো কাজ করছেন না, ফলে যেসব কাজ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে বারুইপুর এবং ময়নার ইয়ারও, এই ইয়ারোদের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছিল, রাজ্য সরকার এখনও করেনি। আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখাচ্ছেন যে 17 তারিখের মধ্যে করতে হবে, আগামীকাল 17 তারিখ। সেটা সত্যি কিনা কেউ বলেনি, নির্বাচন কমিশনও বলেনি, চিফ সেক্রেটারিও বলেননি যে 17 তারিখের মধ্যে করা হবে বলে আমি কথা দিয়েছি। তো যদি না করা হয় তাহলে নির্বাচন কমিশন কেন এফআইআরটা করছেন না? নির্বাচন কমিশন এফআইআর করতে পারবেন এরকম তো কোনো কথা নাই।